আজকে আপনাদেরকে দর্শন করাবো সুন্দর পরিবেশের সাথে এক তান্ত্রিক মন্দির। এই মন্দিরটির নাম হলো মা হংসেশ্বরীর মন্দির। মা হংসেশ্বরীর মন্দিরটি তার অদ্ভুত গঠনশৈলী এবং তান্ত্রিক ভাবধারার জন্য বিখ্যাত। মন্দিরের গর্ভগৃহে নীল রঙের নিম কাঠ দিয়ে তৈরি মা হংসেশ্বরীর মূর্তি রয়েছে। কালীমা এখানে শিবের নাভি থেকে বেরিয়েছে। আজকে আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। আপনারা চাইলে একবেলা ঘুরে আসতে পারবেন। ছোট্ট ইতিহাসের সাথে আলোচনা করব ভোগ প্রসাদের ব্যবস্থা, কখন মন্দির খোলা থাকে এবং কিভাবে যাবেন, সবই আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ঘুরতে এসেছি ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়াতে এই কারণে এসেছি যে এখানে মা হংসেশ্বরীর মন্দির আছে। এই মা হংসেশ্বরীর মন্দিরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে খুবই একটা ফেমাস মন্দির। আর এই মন্দিরের সাথে ছোট্ট একটা ইতিহাস আছে, আর সেই জন্যই আমি এই ইতিহাসকে জানার জন্য এবং মায়ের দর্শন করার জন্য আজকে চলে এসেছি বাঁশবেড়িয়াতে। আর মন্দিরে গিয়ে দেখবো যে এখানে সাধারণ মানুষদের জন্য কি কি সুবিধা আছে না আছে, মানে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমেই আলোচনা করি কিভাবে আসবেন। এখানে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো রেলপথ। আপনাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া আসতে হবে। এছাড়াও আপনি নৈহাটি থেকে ব্যান্ডেলে আসতে পারেন। এরপর ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবেন বাইরে প্রচুর টোটো আছে। এই টোটোতে করে মন্দির যেতে ভাড়া নেবে 10 টাকা। সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো। সাধারণত বাংলার মন্দিরের চালা রীতির বদলে এই মন্দিরটি অনেকটা রুশ গির্জার মতো দেখতে। এতে 13টি মিনার রয়েছে, যা দেখতে অনেকটা পদ্মফুলের কলির মতো। এই হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা নৃসিংহদেব রায়। হংসেশ্বরীর শব্দের অর্থ হল হং এর শব্দের অর্থ শিব বা পুরুষ এবং স শব্দের অর্থ হল শক্তি বা নারী। এই দুই শব্দের মিলন থেকেই হংসেশ্বরী নামের উৎপত্তি হয়েছে। এই মন্দিরের গঠনশৈলী যতটা অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত গল্পশৈলীর পেছনের গল্পটা। হংসেশ্বরী মন্দিরকে তান্ত্রিক মন্দির বলা হয় কারণ এর কাঠামো এবং দেবীর মূর্তি হিন্দু শাস্ত্রের তন্ত্রযোগ এবং ঘটনাচক্রের দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত। তন্ত্র সাধনা অনুযায়ী মানুষের মেরুদণ্ডের ভেতর 5টি প্রধান নাড়ি থাকে। হংসেশ্বরী মন্দিরের গঠন এমনভাবে করা হয়েছে যা এই 5টি নাড়িকে নির্দেশ করে। মন্দিরের 5টি তলা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে দেবী হংসেশ্বরীর মূর্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবী শিবের নাভি থেকে নির্গত হয়েছে। এটি আসলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবার রূপ। মন্দিরের গর্ভগৃহের পেছন দিক দিয়ে একটি সুড়ঙ্গ পথ আছে। এই সুড়ঙ্গ পথ ত্রিবেণী পর্যন্ত বিস্তৃত এবং এই পথটি গুপ্তপথ হিসেবে আত্মরক্ষার প্রয়োজনে নির্মিত হয়েছিল। মা হংসেশ্বরীর মন্দিরের পাশেই অবস্থিত অনন্ত বাসুদেব মন্দির হল বাংলার ঐতিহ্যবাহী পোড়ামাটির বা টেরাকোটার স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন। এই মন্দিরটি রামেশচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন। এই মন্দির পাশের হংসেশ্বরী মন্দিরের চেয়েও অনেক পুরনো। এই মন্দিরের সবথেকে বড় আকর্ষণ হলো এর দেওয়ালে খোদাই করা পোড়ামাটির কাজ। মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে তোলা হয়েছে। এছাড়াও সেই সময়ের সমাজ জীবন ও যুদ্ধের দৃশ্যও এখানে দেখতে পাওয়া যায়। এক কথায় বলা যায় দুটি সম্পূর্ণ ভিন্ন শৈলীর মন্দির, একটি তান্ত্রিক ও আধুনিক হংসেশ্বরী মন্দির এবং অন্যটি সনাতন ও টেরাকোটা সমৃদ্ধ অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটিকে তান্ত্রিক মন্দির বলা হয় কেন
এর পুরো ইতিহাস জগৎজননী হংসেশ্বরী বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই বইটি আপনি এই হংসেশ্বরী মন্দিরেই পেয়ে যাবেন। এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, মানে এখন যেহেতু কোনো লোকজন নেই, মানে পুরো খালি মন্দিরটা, তাই এখন এটা দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। যখন প্রচুর লোকজন হয়ে যাবে বা মন্দিরে দর্শনের জন্য আসবে, তো তখন সেই সময় এই গেটগুলো বন্ধ করে দেয় বা একেবারে নিচে যাওয়া নিষেধ করে দেয়। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6:30 পর্যন্ত। এই মন্দিরে নিত্য পূজা হয় 10টায় এবং পুষ্পাঞ্জলি 11টায়। অন্নভোগ নিবেদন করা হয় 12:30টায়। এই মন্দিরে সন্ধ্যা আরতির সময় হলো গ্রীষ্মকাল সন্ধ্যা 6টায় এবং শীতকাল 5:30টায়। সন্ধ্যা হয়ে যাবার পর মন্দির বন্ধ হয়ে গেলে আর কোনোভাবেই মন্দির খোলা হয় না। ভোগের মধ্যে প্রসাদী হিসেবে থাকে ভাত, ডাল, পাঁপড়, চাটনি এবং পায়েস। ভোগ প্রসাদ খাওয়া শেষ, তো আমার একটা ভালো একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো, এই কলকাতা হাওড়ার মধ্যে অনেক মন্দির গিয়েছি, কিন্তু এই হংসেশ্বরী মন্দিরের যে নিয়ম আছে এটা সম্পূর্ণ আলাদা এবং এখানকার যে নিয়ম আছে সেটা খুবই ভালো। এখানে মন্দিরের বাইরে থেকে ভিডিও ফটো তোলা যাবে এবং ভিতরেও ফটো ভিডিও তোলা যায়, কিন্তু সেটা পারমিশন নিয়ে। তো যেহেতু আমার এখানে পরিচয় ছিল এবং চেনা জানা ছিল, সেই জন্য আমাকে ভিতরে ভিডিও করতে দিয়েছে। এখানকার ভোগ প্রসাদের যে নিয়ম আছে, এই ভোগ প্রসাদের নিয়মটা আমি কলকাতার মধ্যে অনেক মন্দির দেখেছি, সেখানটায় ভোগ প্রসাদের অত নিয়ম নেই, কিন্তু এখানে যখন আপনি ভোগ প্রসাদ নেবেন, ভোগ প্রসাদ দেওয়ার জন্য যে লাইন, আপনাকে সেই লাইনে দাঁড়াবেন, তো আপনাকে ভোগ প্রসাদ দেবে এবং সেই ভোগ প্রসাদটা প্যাকেজিং সিস্টেম, এই প্যাকেজিং সিস্টেমের ভোগ প্রসাদটা আপনি বাড়ি নিয়ে যেতেও পারবেন, আবার এখানে বসেও খেতে পারবেন। এই জিনিসটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর কিছু যদি প্রশ্ন থাকে বা কিছু নতুন কিছু জায়গার যদি সন্ধান পান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেখানটায় গিয়ে নানা রকম ইতিহাস এবং নানা রকম ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব।